সো প্রথমেই 10 দাগ। প্রথমে করব 10 দাগ। একটি লম্ববৃত্তাকার লম্ব চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল, মানে কাট সারফেস এরিয়া যাকে ইংরেজিতে বলে, বক্রতল এর ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফলটা হচ্ছে 264 বর্গমিটার। তাহলে বক্রতলের ক্ষেত্রফলটা দিয়েছে, সমগ্র তলের ক্ষেত্রফল কিন্তু নয় এটা, হ্যাঁ। আয়তন দিয়ে দিয়েছে। ওই স্তম্ভটির ব্যাসের দৈর্ঘ্য, ব্যাসার্ধ না ব্যাস, এবং উচ্চতা আমাদেরকে বার করতে হবে। তাহলে একটা স্তম্ভ, লম্ববৃত্তাকার চোঙাকৃতির স্তম্ভ, তার বক্রতলের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে, তার আয়তন দিয়ে দিয়েছে, আমাদেরকে তার ব্যাসের দৈর্ঘ্য আর বের করতে হবে হচ্ছে উচ্চতা। সো আমরা প্রথমে একটা লম্ববৃত্তাকার চোঙাকৃতির স্তম্ভ ধরে নিই। এই এবার এই লম্ববৃত্তাকার আচ্ছা, দাগ নাম্বারটা কত? দাগ নাম্বারটা 10। এই লম্ববৃত্তাকার চোঙাকৃতির স্তম্ভটার উচ্চতাটা আমরা ধরে নিচ্ছি এইচ। উচ্চতাটা আমরা ধরে নিচ্ছি এইচ। তাহলে ধরি লম্ব বৃত্তাকার চোঙ আকৃতি, সন্ধি করে দিই, চোঙাকৃতি স্তম্ভের উচ্চতা এইচ। ইউনিট আমরা দেখতে পাচ্ছি মিটারে রয়েছে, তাই মিটার ধরলাম। এর আমরা সবসময় ব্যাস নিয়ে কিন্তু কখনো অঙ্ক করি না, ব্যাসার্ধ নিয়ে অঙ্ক করি। তাহলে এর ব্যাসার্ধটা আমরা হচ্ছে আর। তাহলে লম্ববৃত্তাকার চোঙাকৃতি স্তম্ভের ব্যাসার্ধ আর মিটার। আর মিটার, ওকে। সো আমরা, আমাদেরকে দুটো জিনিস দেওয়া আছে, একটা আয়তন আর একটা হচ্ছে সমগ্র বক্রতলের ক্ষেত্রফল, ওকে। সো আমরা প্রথমে বক্রতলের ক্ষেত্রফল বের করি। লম্ব বৃত্তাকার চোঙাকৃতি স্তম্ভের বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? 2πr/h। 2πr/h হচ্ছে বক্রতলের ক্ষেত্রফলের সূত্র। আর এত বর্গমিটার। লম্ব বৃত্তাকার চোঙাকৃতি স্তম্ভের আয়তন, চোঙাকৃতি স্তম্ভের আয়তন, আয়তনের সূত্র কি? πr²h ঘনমিটার। πr²h ঘনমিটার, এটা হচ্ছে আয়তনের সূত্র। তাহলে এবার প্রশ্নানুযায়ী আমরা 2πr/h, এটা এই 2πr/h যেটা, সেটা হচ্ছে আমাদের সমগ্র দলের ক্ষেত্রফল, এই বক্রতলের ক্ষেত্রফল। বক্রতলের ক্ষেত্রফলটা দিয়েছে 264, নাম্বার 1 দিলাম। আর πr²h যেটা আয়তন, সেটা দিয়েছে 924, এটাকে 2 নাম্বার দিলাম, ওকে। সো আমি যদি এবার 2কে 1 দিয়ে ভাগ করে দিই, করে আমরা পাই কি? পাই πr²h-কে 2πr/h দিয়ে ভাগ করলে h কেটে যাবে। আচ্ছা, এদিকে কি আসবে? 924-কে 264 দিয়ে কাটাকুটি করতে হবে, পাই কাটবে, একটা আর কাটবে। সো এই 2 দিয়ে আমরা এটা কেটে দিতে পারি, 1 3 2 132। তাহলে আর ইকুয়াল টু 924/132। তোমরা এটা কাটাকুটি করতে পারো। এটাকে আলটিমেটলি কাটলে আসবে 6 মনে হচ্ছে, 6 না, 7 আসবে, 7। সো আর এর মান আসছে 7। আমাদেরকে বের করতে দিয়েছিল ব্যাসার্ধ, বের করতে দেয়নি, ব্যাস বের করতে দিয়েছিল। সো ব্যাস ইকুয়াল টু 2 × 7 মানে 14 মিটার। একটা আমরা বের করে ফেললাম ব্যাস। আর আমরা বের করব ব্যাসার্ধ, সরি উচ্চতা।
তো উচ্চতা বের করার জন্য আমরা যে কোনো একটা ইকুয়েশনে মান বসিয়ে দেবো। আমরা 1 নং ইকুয়েশনে মান বসাতে পারি। 1 নং সমীকরণ থেকে কি পাচ্ছি, আচ্ছা এইটা, এখানে আমরা সব মান বসাবো। 2-এর জায়গায় 2, পায়ের জায়গায় 22-এর 7, আর-এর জায়গায় আর-এর মান এই যে পেয়েছি 7, বাগুলো দিয়ে দেবে এখানে। আর এইচ-এর মান আমরা জানি না, 264। 7 ক্যান্সেল হলো, এইচ ইকাল টু 264, 2 গুণ 22, 2 দিয়ে কাটলে 132, 22 দিয়ে কাটলে 6, তাহলে এইচ এর মান আসলো 6 মিটার। তাহলে আমরা ব্যাসার্ধ পেয়ে গেলাম 7 মিটার, ব্যাস পেয়ে গেলাম 14 মিটার, এবং ওর উচ্চতা পেয়ে গেলাম 6 মিটার। আমরা সবগুলোই কিন্তু বের করতে পারছি। ওকে, সো এই হলো 10 দাগের অঙ্ক। এরপরে আমি 11 দাগের অঙ্কে যাব। দাগ নাম্বার 11। তো 11 দাগের অঙ্কে বলছে 9 মিটার উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি ট্যাঙ্ক জলপূর্ণ আছে। তাহলে একটা চোঙাকৃতির ট্যাঙ্ক, সেটা জলপূর্ণ আছে, তার উচ্চতাটা হচ্ছে 9 মিটার। 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসের, 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের কোনো একটা ব্যাস এর পাইপ দিয়ে মিনিটে 225 মিটার বেগে জল বের করা হচ্ছে। ওই ট্যাঙ্ক থেকে জল বের করে নেওয়া হচ্ছে মিনিটে 225 মিটার বেগে। এটাকে আমরা মানে যেটা বেগ দেয় সেই বেগটাকে আমরা সাধারণত উচ্চতা হিসাবে ধরবো। আমরা ধরবো, সেটা অঙ্ক করার সময় বুঝতে পারবে। তাহলে 36 মিনিটে ট্যাঙ্কের সমস্ত জল বেরিয়ে যায়। ট্যাঙ্কের ব্যাসের দৈর্ঘ্য কত? ব্যাসার্ধ কিন্তু না, আমরা ব্যাসার্ধ ধরে অঙ্ক করব, করে আলটিমেটলি ব্যাসের দৈর্ঘ্যে যাব। ওকে, সো আমি পেজটা সেভ করছি এবং এগিয়ে চলছি। দাগ নাম্বার 11। তাহলে আমাদের কাছে একটা ট্যাঙ্ক রয়েছে, লম্ববৃত্তাকার ট্যাঙ্ক। এই ট্যাঙ্কটার, এই যে ট্যাঙ্কটা রয়েছে, এই ট্যাঙ্কটার আমাদের একটা জিনিস দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে উচ্চতা। এই ট্যাঙ্কটার উচ্চতাটা হচ্ছে, হাইট হচ্ছে 9 মিটার। ওকে, সো 9 মিটার হাইট পেয়ে গেলাম। এবার এই ট্যাঙ্কটার পুরোপুরি জল দিয়ে ফিল আপ আছে। আমরা এর ব্যাসার্ধের দৈর্ঘ্যটা জানি না, সো আমরা ধরে নিচ্ছি এর ভূমির যে ব্যাসার্ধ, ব্যাস বের করতে দিচ্ছি, আমরা ব্যাসার্ধটাকে ধরছি 8। তাহলে আমরা লিখবো, ধরি ট্যাঙ্কটির ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 মিটার। ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 মিটার। ওকে, তাহলে আমরা ট্যাঙ্কটার যে আয়তন, সেই আয়তনটা আমরা বের করতে পারি। ট্যাঙ্কটির আয়তন বের করতে গেলে আমাদের কি লাগে? পাই আর স্কোয়ার এইচ। ঠিক আছে, আমরা জাস্ট মানটা বসিয়ে রাখছি। আর এর তো কোনো মান নেই, পায়ের মান আছে, 22-এর সাথে আমরা মান বসাবো না, 9টা বসাচ্ছি। তাহলে 9 পাই আর স্কোয়ার, এইচের জায়গায় 9 বসালাম, এত ঘনমিটার। ঠিক আছে, সো আর পায়ের মানটা আমি বসাচ্ছিলাম। এবার আমরা ওই পাইপটার কথায় যাব। একটা পাইপ রয়েছে, যে পাইপটার কি কি দেওয়া রয়েছে? সেই পাইপটার আমাদের ব্যাস দেওয়া রয়েছে। ব্যাস, এই যে ব্যাসটা, এই ব্যাসটা দেওয়া রয়েছে। পাইপের ব্যাস কত রয়েছে? 6 সেমি রয়েছে। তাহলে পাইপের ব্যাসার্ধ কত রয়েছে? 6কে 2 দিয়ে ভাগ, 3 সেমি পাইপের ব্যাসার্ধ পেয়ে গেলাম। আচ্ছা, পাইপের উচ্চতা, আমি একটু আগেই বলেছি যে বেগ যেটা থাকে সেটাকে আমরা উচ্চতা হিসেবে ধরি, কিন্তু বেগটা দেখো, একটা জিনিস লক্ষ্য করে, বেগটা রয়েছে 225 মিটার পার সেকেন্ডে রয়েছে বেগটা। ওকে, সো এই মিটার পার সেকেন্ড থেকে আমাদেরকে প্রথমে কিন্তু আমরা অঙ্কটা আলটিমেটলি চলছে কিন্তু সেন্টিমিটারে। ওকে, সো এদিকে আবার দেখতে পাচ্ছি আমরা মিটারে রয়েছি। তো আমাদের যে কোনো একটা ইউনিট দিয়ে কিন্তু অঙ্কটাকে নিয়ে এগোতে হবে। ঠিক আছে, মানে আমরা মিক্সড যদি মিশিয়ে ফেলি তাহলে কিন্তু খুব অসুবিধা হবে। তা আমি একটা কাজ করছি, আমি এর ব্যাসার্ধটাকে সেন্টিমিটারে ধরি। ঠিক আছে,
9 মিটার মানে আমরা জানি 900 সেন্টিমিটার। তাহলে আমরা এই জায়গাটায় আমরা একটু এই এইচের জায়গায় 900 বসাই। তাহলে 900 পাই r² ঘন সেমি। তাহলে আমাদের এবার অঙ্কটা পুরোপুরি সেমিতে চলে গেল, ঠিক আছে। শুধু বাকি থাকলো এক জায়গায় এইটাকে সেন্টিমিটারে নিয়ে যাওয়া। তো এটাকে সেন্টিমিটারে নিয়ে যাওয়াটা কোনো ব্যাপার না। 225 এর পরে দুটো শূন্য, সেন্টিমিটার/সেকেন্ড। তাহলে উচ্চতাটাকে আমরা এটাই ধরবো। আমি 1 সেকেন্ডে যে পরিমাণ জল যাবে তা সেটা ওই বেগটাকে ধরবো 225 দুটো শূন্য সেন্টিমিটার। ওকে, সো তাহলে 1 সেকেন্ড, 1 সেকেন্ডে না, এটা 1 মিনিটে বলেছে, ঠিক আছে, এটা মিনিট। তাহলে 1 মিনিটে পাইপের ভিতর দিয়ে জলের, পাইপের ভিতর দিয়ে যে জলটা যাচ্ছে জলের আয়তন কত হবে? এটা একটা চোঙ। সো চোঙের আয়তন যেটা, সেই আয়তনটাই হবে পাই r², মানে এখানে হচ্ছে 3 আর এইচ মানে হচ্ছে এখানে 22500 ঘন সেমি। ওকে, সো অতএব এটা হলো 1 মিনিটে জল যাচ্ছে। প্রশ্নানুযায়ী তাহলে 36 মিনিটে কতটা জল যাবে আমরা আগে সেটা বের করে নিই, কারণ আমাদেরকে বলেছে যে পাইপ দিয়ে 36 মিনিট ধরে যদি জল যায় তাহলে ট্যাঙ্কের সমস্ত জল শেষ হয়ে যাবে। পাইপের ভিতর দিয়ে জলের আয়তন পাই ইন্টু 3² মানে 9 ইন্টু 22500 ইন্টু 36 গুণ হবে 1 মিনিটে যদি অতটা যায়, 36 মিনিটে গুণ 36, এত ঘন সেমি হবে। তাহলে এই 36 মিনিট ধরে পাইপ দিয়ে যে জলটা গেল সেই জলটাই কিন্তু অরিজিনালি ট্যাঙ্কের ভিতরে যে জলটা ছিল সেই জল। তাহলে প্রশ্নানুযায়ী পাই ইন্টু 9 ইন্টু 22500 ইন্টু 36 ইকাল টু 900 পাই r²। 900 দুটো শূন্য, এখানকার দুটো শূন্য কেটে গেল, 9 কেটে গেল, পাই পাই কেটে গেল। সো r² আসছে 225 গুণ 36। তাহলে আর আসছে 225 মানে কত হয়? 15 গুণ 15, আর 36 মানে 6 গুণ 6। তো আমরা পাচ্ছি 15 গুণ 6, 6×15 কত হবে? 90। 6×15 90। আমাদেরকে বের করতে দিয়েছিল ওই ট্যাঙ্কটার ব্যাস। অতএব ট্যাঙ্কের ব্যাস 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 কি হয়? 2 গুণ ব্যাসার্ধ। তাহলে 2 গুণ 90, 180। আমরা কিসে অঙ্ক করছি? সেন্টিমিটারে। আমরা চাইলে এটাকে মিটারে নিয়ে যেতে পারি, 1.8 100 দিয়ে ভাগ মিটার। ট্যাঙ্কের ব্যাস বেরিয়ে গেল। তোমরা সাথে সাথে উত্তরগুলো মেলাবে, যে উত্তরটা মিলবে না আমায় সেটা একটু নক করে জানাবে যে এই উত্তরটা মেলেনি, ঠিক আছে। 10 11 দুটো আমি করে দিলাম, অঙ্কগুলোর উত্তর সাথে সাথে মিলিয়ে নেবে। ওকে, সো আমি এবার চলে যাব পরের অঙ্কে। দাগ নাম্বার 12 বলছে সমান ঘনত্বের একটি লম্ববৃত্তাকার কাঠের গুঁড়ির বক্রতলের ক্ষেত্রফল। 10 দাগের অঙ্কে যেমন বক্রতল দিয়েছিল সেরকম একটা বক্রতল দিয়ে দিয়েছে। বক্রতলের ক্ষেত্রফল দিয়ে দিয়েছে 440 বর্গ ডেসিমিটার, ঠিক আছে, এটা ডেসিমিটারে অঙ্ক দিয়েছে। 1 ঘন ডেসিমিটার কাঠের ওজন দিয়েছে 1.5 কিগ্রা, গুঁড়িটির ওজন 9.24 কুইন্টাল। এটা আবার কুইন্টালে দেওয়া রয়েছে। তো যদি 9.24 কুইন্টাল হয় তাহলে গুঁড়িটির ব্যাসের দৈর্ঘ্য এবং উচ্চতা হিসাব করে লিখি। ওকে, এটা আমাদেরকে বলেছে। সো আমরা আমাদের পেজে চলে যাই। তাহলে একটা কাঠের গুঁড়ি রয়েছে, সেটা লম্ববৃত্তাকার চোঙের মতোই দেখতে হয়। এই কাঠের গুঁড়িটার দৈর্ঘ্য দেওয়া নেই, প্রস্থ মানে উচ্চতা দেওয়া নেই, এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য দেওয়া নেই। তো আমরা সেগুলো ধরে নেব। উচ্চতাটাকে ধরে নেব এইচ। হ্যাঁ,
একই ঘনত্ব, ঘনত্ব সমান, ঘনত্ব যদি আলাদা, সমান ঘনত্ব কোথায় পেলে এখানে? এখানে সমান ঘনত্ব, আচ্ছা সমান ঘনত্বের, আচ্ছা মানে কাঠের গুঁড়িটার টোটাল গুঁড়িটার ইউনিফর্ম ডেন্সিটি, সমান ঘনত্বের ইংরেজি হচ্ছে ইউনিফর্ম ডেন্সিটি, মানে টোটাল গুঁড়িটায় কোথাও ঘনত্ব কম কোথাও ঘনত্ব বেশি এটা নেই, এক নম্বর কথা। দু নম্বর কথা, গুঁড়িটার সব জায়গায় ওজন ওজন সমান। আমরা যদি গুঁড়িটাকে মানে এই এইচ তো আছে, আমরা আমি এটা জাস্ট সমান ঘনত্বটা বোঝানোর জন্য বলছি, যদি আমরা এটাকে 3 টুকরো করি, ঠিক আছে, মানে ধরো H/3 করে আমি 3 টুকরো করলাম, তাহলে এই টোটাল গুঁড়িটার ওজন যা হবে এই 3 টুকরোর ওজন তো মানে প্রত্যেকটা 3 ভাগ 3 ভাগ হবে। এটা হচ্ছে সমান ওজন, মানে প্রত্যেকটা অংশের ওজন সমান, ঠিক আছে। এবার এটা তখনই হয় যখন এটা ঘনত্বটা সমান হয়। কোনো জায়গায় যদি ঘনত্ব বেশি হয়, কোনো একটা দিকে যদি উপরের পার্টটায় ঘনত্ব বেশি হয়, তাহলে উপরের পার্টটার ওজন কিন্তু বেশি হবে, কারণ আমরা জানি ঘনত্ব ইকুয়াল টু ভর বাই আয়তন। সো ঘনত্ব যদি বেশি হয় ভরও বেশি হবে, কারণ আয়তনটা তো ফিক্স থাকবে সেক্ষেত্রে। এবার ভর যদি বেশি হয়, ভার, ভার কি, ভার ইকাল টু ভর ইন্টু অভিকর্ষ ত্বরণ, আমরা ভৌত বিজ্ঞান দিয়ে বলতে পারি। সো সেক্ষেত্রে কিন্তু ভারও বেশি হবে, মানে ওজনও বেশি হবে। আমরা করছি 12 দাগের অঙ্ক। প্রথমে আমরা ধরে নেব, ধরি গুঁড়িটির ব্যাসার্ধ, গুঁড়িটির ব্যাসার্ধ আর, আমরা ডেসিমিটারে আছি, ডেসিমিটার, গুঁড়িটির উচ্চতা এইচ, ডেসিমিটার। তাহলে আমরা এখান থেকে গুঁড়িটার বক্রতলের ক্ষেত্রফল বের করতে পারি। বক্রতলের ক্ষেত্রফল কত হবে? 2πr/h বর্গ ডেসিমিটার, এটা হবে। সো এই 2πr/hটা প্রশ্নে কত দেওয়া রয়েছে? প্রশ্নে দেওয়া রয়েছে 440, প্রশ্ন অনুযায়ী। ইকুয়েশন নাম্বার 1, ওকে, এটাকে আমি 1 নাম দিয়ে রাখলাম। আচ্ছা, এবার আমরা কাঠের গুঁড়িটার যদি আয়তন বের করতে চাই, গুঁড়িটির আয়তন কত পাবো? πr²h ঘন ডেসিমি, এত ঘন ডেসিমি পাবো, তাই তো। এখন দেখো, 1 ঘন ডেসিমি কাঠের ওজন দিয়েছে 1.5 কিগ্রা, তাহলে এত ঘন ডেসিমি, 1 ঘন ডেসিমি কাঠের ওজন 1.5 কিগ্রা, ঠিক আছে। তাহলে πr²h, এটা তো কোনো একটা নাম্বার বেরোবে যদি আমরা আর এবং এইচ এর মানটা বসাই। এত ঘন ডেসিমি কাঠের ওজন কত হবে? 1.5 ইন্টু πr²h, এত কেজি, ঠিক আছে। এটা হলো টোটাল কাঠের গুঁড়িটার ওজন কত। টোটাল কাঠের গুঁড়ির ওজনও কিন্তু আমাদের দেওয়া আছে। কাঠের গুঁড়ির ওজন, গুঁড়িটির ওজন, গুঁড়িটির ওজন কত দেওয়া আছে? দেওয়া আছে ওই যে 9.24 কুইন্টাল। কুইন্টাল, কুইন্টাল থেকে আমরা যদি কেজিতে আনতে চাই, তাহলে আমরা 10 দিয়ে গুণ করব, ঠিক আছে। 10 কেজিতে হয় 10 দিয়ে আমরা গুণ করব। সো সরি, 10 না, 100 দিয়ে আমাদেরকে গুণ করতে হবে, 100। সো 924 কেজি, 924 কেজি হলো। এবার এই 924 কেজি যেটা, এইটা তো এটার সঙ্গে সমান আসছে, মানে এই 1.25, এটাও কাঠের গুঁড়ির ওজন, এটাও কাঠের গুঁড়ির ওজন। তাহলে প্রশ্ন অনুযায়ী 1.5 πr²h ইকাল টু 924। তাহলে πr²h এর মান কত বেরোচ্ছে? 924/1.5, পয়েন্ট তুললে একটা 10, এটা 2, এটা 3, 3 দিয়ে 3 ত্রিককে 9,
যায় না শূন্য, যায় না শূন্য, 3 8 24, তাহলে কত আসছে পাই আর স্কোয়ার এইচ এর মান আসছে 8 2 16, হাতে 1, 3 2 6, 616 ঘন ডেসিমি, বা এটা আমি ইউনিট লিখবো না, এটাকে আমি ইকুয়েশন নাম্বার 2 দিচ্ছি। কাঠের গুঁড়িটার আয়তনও কিন্তু আমরা এখান থেকে বের করতে পারলাম। যদি আমাদেরকে প্রশ্নে কাঠের গুঁড়ির আয়তন দিত, তাহলে কিন্তু কাঠের গুঁড়ির আয়তন হতো 616 ঘন ডেসিমি। ওকে, এখন আমরা এই 2 নং ইকুয়েশনকে 1 নং ইকুয়েশন দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমাদের ওই আলটিমেট যেটা দরকার সেটা চলে আসবে। সো 2 নং ইকুয়েশনকে যদি 1 নং ইকুয়েশন দিয়ে আমরা ভাগ করি, তাহলে আমরা কি পাবো, করে পাই, উপরে রয়েছে 2 পাই আর এইচ, আর নিচে রয়েছে, আমি উপরে তো রাখবো পাই আর স্কোয়ার এইচ, আর নিচে রয়েছে 2 পাই আর এইচ। সো এদিকে উপরে রয়েছে 616, আর নিচে রয়েছে 440। এইচ কাটছে, আর একটা কাটছে, একটা থাকছে, পাই কাটছে, সো এদিকে r/2 616/440, 440কে 2 দিয়ে কাটতে পারি, 220। সো r = 616/220। আমরা এবার এটাকে কি করব, 11 দিয়ে কাটতে পারি, 5 11 55, 6 11 66, 20। ওকে, 2 দিয়ে কাটতে পারি 10, এখানে 2 দিয়ে কাটলে আসবে 28। তো r = 2.8 আসছে, আর এর মান 2.8। আমাদেরকে কি চেয়েছিল, ব্যাস চেয়েছিল। সো ব্যাস কত হবে, 2 গুণ 2.8, তার মানে 5.6 ডেসিমি। আর উচ্চতা চেয়েছিল, উচ্চতা যদি আমাদেরকে বের করতে হয়, তাহলে যে কোনো একটা সমীকরণে মান বসাতে হবে। আমি যদি 1 নং থেকে আসি, 1 নং থেকে 2 পাই আর এইচ সমান সমান 440, তাহলে বা দিয়ে 2 × 22/7, আর এর মান বেরিয়েছে 2.8, এইচ এর মান আমরা জানি না, 440, পয়েন্ট তুললে নিচে 10, 4 7 28, এটা 5, তাহলে 22 গুণ 4 গুণ h/5 = 440। এটা দিয়ে কাটলে 22 দিয়ে কাটলে 20, 5, তাহলে h = 5 5 25, এত ডেসিমিটার আসছে। তাহলে কাঠের গুঁড়িটার উচ্চতা হলো 25 ডেসিমিটার, ব্যাসার্ধ হলো 5.6 ডেসিমিটার। আমরা কাঠের গুঁড়িটার উচ্চতা এবং ব্যাসার্ধ পেয়ে গেলাম। ঠিক আছে, যদি কোনো জায়গায় অসুবিধা হয় বলবে। আমি চলে যাবো এবার 13 দাগের অঙ্কে। দাগ নাম্বার 13, দুমুখ খোলা একটি লম্ববৃত্তাকার লোহার পাইপের মুখের বহির্ব্যাস দিয়ে দিয়েছে, অন্তর্ব্যাস দিয়ে দিয়েছে। বহির্ব্যাস অন্তর্ব্যাস, তার মানে আমি একটু ছবিটা দেখাতে চাইবো যে আমাদের সেই এই যে অঙ্কটা, এইটা যেটা ছিল, এই যে এখানে কিন্তু বহির্ব্যাস অন্তর্ব্যাস রয়েছে, দেখতে পাচ্ছ, বাইরের ব্যাস r1, অন্তর্ব্যাস r2, এরকমভাবেই কিন্তু মানে প্রয়োগ 10-এর মতো করে কিন্তু আমাদেরকে করতে হবে। ওকে, সো আমরা সেটা করব। বহির্ব্যাস এখানে দেখতে পাচ্ছি 30, অন্তর্ব্যাস দেখতে পাচ্ছি 26, পাইপটার দৈর্ঘ্য দেখতে পাচ্ছি 14.5 মিটার, ওগুলো সেন্টিমিটারে ছিল, এটা আবার মিটারে। প্রতি বর্গমিটার 2.25 টাকা হিসাবে ওই পাইপটার সমগ্রতল আলকাতরা প্রলেপ দিতে কত খরচ পড়বে। তাহলে আমরা এবার ওই পাইপটার সমগ্রতল আলকাতরা দিয়ে প্রলেপ দিচ্ছি, কত খরচ পড়বে আমাদেরকে হিসাব করতে হবে। তো আমরা চলে যাই আমাদের বোর্ডে। তাহলে একটা লম্ববৃত্তাকার পাইপ রয়েছে, এই পাইপটার আমি তো মানে পুরোটা আঁকতে পারবো না এখানে, তো আমি যতটা পারছি আঁকছি। ভিতরটা ফাঁপা, ঠিক আছে, ভিতরটা ফাঁপা। ওকে, এরকম একটা কোনো সিনারিও তৈরি হবে। আমি যাই হোক আঁকলাম এখানে একটা। সো এর
যে উচ্চতাটা আমাদেরকে দিয়েছে 14.7 মিটার। ওকে, এটা হলো 14.7 মিটার। আমরা টোটাল অঙ্কটাকে যদি সেন্টিমিটারে করতে চাই তাহলে মনে হয় আমাদের সুবিধা হবে। সো এটাকে সেন্টিমিটারে নিয়ে গেলে 10 দিয়ে গুণ, 10 দিয়ে না 100 দিয়ে গুণ, তাহলে 1470 সেন্টিমিটার। আচ্ছা, বহির ব্যাস, বহির ব্যাস কত রয়েছে? 30 সেন্টিমিটার। তাহলে বহি ব্যাসার্ধ কত হবে? অর্ধেক, 15 সেন্টিমিটার। সেটা বাইরের, মানে এই সেন্টার থেকে একদম বাইরে, এই যেটা, এইটা হবে 15। অন্ত ব্যাস কত রয়েছে? 26 মনে হয় রয়েছে, 26 সেন্টিমিটার। তাহলে অন্ত ব্যাসার্ধ কত হবে? অর্ধেক, 13 সেন্টিমিটার। তার মানে কোনটা? এইটুকুনিটা 13। আমরা সবই পেয়ে গেলাম। এবার আমরা সমগ্র তলের, পাইপটার সমগ্র তলটার ক্ষেত্রফল আমরা বের করতে চাইবো। তাহলে দেখো, ওই পাইপটার বাইরের তল যেটা, একদম আউটার সারফেস যেটা, তার একটা ক্ষেত্রফল আছে। ওই পাইপটার ইনার, মানে ভিতরের দিকে যে সারফেস, তার একটা ক্ষেত্রফল আছে। সো বাইরের তলের ক্ষেত্রফল আমরা পার্ট বাই পার্ট করি। হ্যাঁ, দাগ নাম্বারটা হচ্ছে 13। বাইরের তলের ক্ষেত্রফল কত হচ্ছিল? বাইরের তলের ক্ষেত্রফল হচ্ছে পাই, বাইরের ব্যাসার্ধ r1² ইন্টু এইচ, আমি মান পরে বসাচ্ছি। ভিতরের তলের ক্ষেত্রফল কত হবে? পাই r2² এইচ, মানে বহির ব্যাসটাকে আমি r1 ধরে নিচ্ছি, অন্তর ব্যাসটাকে আমি r2 ধরে নিচ্ছি, ঠিক আছে? এবার আমরা ভূমির ক্ষেত্রফলটা দেখব। ভূমির ক্ষেত্রফল মানে এই জায়গাটা, এই জায়গাগুলো, এই যে জায়গাগুলো, ঠিক আছে? ওই পাশ থেকেও মানে উল্টো দিক থেকেও এই ছোট 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 করে এইগুলো, এই জায়গাটা টোটাল ক্ষেত্রফলটা দেখবো। সেটা কত হবে? পাই r1², বাইরের বৃত্তটার ক্ষেত্রফল মাইনাস ভিতরের বৃত্তটার ক্ষেত্রফল। সো আমরা এটাকে পাই কমন নিয়ে r1² মাইনাস r2² করতে পারি। সবগুলো কিন্তু বর্গ সেমি, এই হ্যাঁ বর্গ সেমি। ওকে, এবার আমরা যদি সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে চাই, পাইপের সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে দেখো, বাইরের যেটা সেটা বসালাম, ভিতরের যেটা সেটা বসালাম। আচ্ছা, এবার এই ভূমি যেমন নিচেও আছে তেমন তো উপরেও আছে, এই ক্ষেত্রফলটাও তো আমাদেরকে নিতে হবে। মানে রং করতে হলে এই জায়গাটায় তো রং করতে হবে। সো আমাদেরকে কিন্তু ওই জিনিসটা ডবল নিতে হবে, 2 পাই r1² মাইনাস r2²। ঠিক আছে? তাহলে আমরা কি করবো, এখান থেকে পাই থরলি কমন নেব। পাই থরলি কমন নিলে, সরি আমার এটা ভুল হয়েছে, আমি অনেকক্ষণ ধরেই ভুলটা করে যাচ্ছি। ক্ষেত্রফল, তো সেটা তোমরা কেউই লক্ষ্য করনি সেইভাবে। 2 পাই r1h হয়, 2 পাই r2h হয়। সো 2 পাই r1h 2 পাই r1h 2 পাই r2h। তা আমি এখান থেকে থরলি 2 পাই কমন নিচ্ছি। ওকে, থরলি 2 পাই যদি কমন নিই, তাহলে r1 প্লাস r2 ব্র্যাকেটে h প্লাস r1² মাইনাস r2², এটা পড়ে থাকছে। এবার আমি মান বসাতে চাই। 2 গুণ 22 7, r1 কত? 15 প্লাস 13, h কত? 1470 প্লাস r1² 15² মাইনাস 13², এত
বর্গ সেমি আসবে, সেন্টিমিটার স্কোয়ার বা স্কোয়ার সেন্টিমিটার লিখতে পারি। সো 44/7, এখানে আমরা যদি এটাকে যোগ টোগ করি, সো আমরা কি পাবো, আমরা পাচ্ছি যে 13 13 26 1728 গুণ 171470, প্লাস এটাকে a প্লাস বি a মাইনাস বি ফর্ম্যাটে ফেলতে পারি, 13 + 15 15 - 13। ওকে, সো 44/7, এই গুণটা করলে কত আসছে তোমরা একটু দেখে নাও। এটা মনে হয় 4116 আসবে, প্লাস 56। এখানে কত আসছে এটাকে দেখো, 13 15 আসছে 28, 28 দুগুণি 56, এটা আসছে। সো এই টোটাল ক্যালকুলেশন মানে 7 দিয়ে কাটাকুটি যোগ টোগ করে কাটাকুটি টুটি করে আলটিমেটলি যেটা আসবে সেটা আসতে চলেছে, আমি এই জায়গাটা লিখছি কালার চেঞ্জ করে, সেটা আসতে চলেছে 259072 বর্গ সেমি। বইয়ের দিকে তাকাও, বইয়ের দিকে দেখো যে টাকাটার হিসাব দেওয়া আছে, টাকাটা কিন্তু বর্গ ডেসিমিতে দেওয়া আছে, সুতরাং আমাদেরকে এটাকে বর্গ ডেসিমিতে নিয়ে যেতে হবে। বর্গ ডেসিমিতে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে এমনি নর্মাল সেন্টিমিটার থেকে ডেসিমিটারে যাওয়ার জন্য 10 দিয়ে ভাগ, সো বর্গ ডেসিমিটার থেকে বর্গ সেন্টিমিটারে যাওয়ার জন্য 100 দিয়ে ভাগ, সো 25.2 ঘর এগিয়ে আসবে এত বর্গ ডেসিমিটার। ঠিক আছে, এবার আমরা তাহলে মোট খরচ কত হবে হিসাব করতে চাইছি। তাহলে মোট খরচ হবে 2590.72 এর সঙ্গে আমরা ওই 2 দশমিক যেটা আমাদের টাকা দেওয়া আছে 25, এটাকে গুণ করে দেবো। তোমরা গুণটা কমপ্লিট করবে, গুণটা কমপ্লিট করলে দেখতে পাবে 5829.12 টাকা আসবে। আমি একটা কথা বলি, এই যে পরিমিতির অঙ্কগুলো আমরা পরপর করছি, 4 নম্বর চ্যাপ্টার, 8 নম্বর চ্যাপ্টার, 12 নম্বর চ্যাপ্টার, আমি যেভাবে বলেছিলাম এই চ্যাপ্টারগুলো আমি পরপর করব। এই চ্যাপ্টারগুলো অঙ্ক খুবই সোজা, ফর্মুলাগুলোকে মনে রাখলেই কিন্তু অঙ্কগুলো পারা যায়, 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ, এটা কিন্তু ভালোভাবে করতে হবে। যোগ বিয়োগ গুণ ভাগে যদি কোনো জায়গায় ভুল হয় তাহলে কিন্তু টোটাল অঙ্কটা ভুল হয়ে যাবে। ওকে, সো এবার আমরা চলে যাবো 14 দাগের অঙ্কে। দাগ নাম্বার 14, একটি দুমুখ খোলা লোহার, একটি দুমুখ খোলা লোহার লম্বা বৃত্তাকার ফাঁপা চোঙের উচ্চতা দিয়ে দিয়েছে, অন্তঃব্যাস দিয়ে দিয়েছে, বহির্ব্যাস কিন্তু দেয়নি, অন্তঃব্যাস দিয়েছে, ব্যাসার্ধ দেয়নি, অন্তঃব্যাস দিয়েছে। চোঙটি এত ঘনমিটার লোহা দিয়ে তৈরি হলে চোঙটির বহির্ব্যাস আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, সো দেখা যাক। দাগ নাম্বার 14, সো আমরা চোঙটার আগের মতোই ছবিটা, আগের ছবিটাই তোমরা ড্র করে নেবে। চোঙটার বহির্ব্যাস 8 ধরে নিচ্ছি, ধরি চোঙের বহির্ব্যাস, ব্যাসার্ধ ধরি, হ্যাঁ ব্যাসার্ধ আর ডেসিমিটার ধরছি। তাহলে চোঙটার যে অন্ত ব্যাসটা দেয়া রয়েছে সেখান থেকে অন্ত ব্যাসার্ধটা আমরা বের করে নেবো। চোঙের অন্ত ব্যাসার্ধ কত হবে, ওই 4.6কে 2 দিয়ে ভাগ, মানে 2.3, এটা ডেসিমিটারে রয়েছে। আর চোঙটির উচ্চতা 2.8 মিটারে রয়েছে, মিটার থেকে ডেসিমিটারে যেতে গেলে 10 দিয়ে গুণ, তো 28 ডেসিমিটার আমরা পেয়ে গেলাম। এখন আমরা চোঙটার আয়তন বের করতে চাই, চোঙটার আয়তন আমরা বের করতে চাই। সো চোঙটার আয়তন যদি আমাদেরকে বের করতে হয় তাহলে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে চোঙের আয়তন
পাই, আচ্ছা, বহির্ব্যাস আর স্কোয়ার এইচ, এটা হলো মানে বাইরের যে চোঙটা তার আয়তন, মাইনাস পাই অন্তর্ব্যাসটার মানটা আমরা বসিয়ে দিই, কিছু মান বসাই। ওকে, এইচের জায়গায় 28, পাই অন্তর্ব্যাস হচ্ছে 2.3 তার হোল স্কোয়ার ইন্টু 28। সো আমি পাইটা কমন নিচ্ছি আর 28টা কমন নিচ্ছি, সো আর স্কোয়ার মাইনাস 2.3 তার হোল স্কোয়ার থাকছে। পাই মানে 22/7, 28 মতো থাকলো। এবার আমাকে এই ক্যালকুলেশনটা আমি আরও একটু রেখে দিচ্ছি, ঠিক আছে। এটা 4, 22 গুণ 4 88, 2.3 তার হোল স্কোয়ার এই আসছে। চোঙটার যে আয়তন সেটা আমাদের বইয়ে কিন্তু দেয়া আছে, চোঙের আয়তন কিন্তু আমাদের বইয়ে দেওয়া রয়েছে। প্রশ্ন অনুযায়ী 88 ইন্টু আর স্কোয়ার মাইনাস 2.3 তার হোল স্কোয়ারটা দিচ্ছে হচ্ছে 84.48। তাহলে আর স্কোয়ার মাইনাস 2.3 তার হোল স্কোয়ার, এটা হবে 84.48কে 88 দিয়ে ভাগ। তোমরা ভাগটা করলে কত পাবে আমাকে একটু বলো। 84.48কে ভাগ করবে 88 দিয়ে, 88 দিয়ে, তোমরা যেটা পাবে সেটা হচ্ছে আর স্কোয়ার মাইনাস 2.3 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0.96 এরকম পাবে। আচ্ছা, এবার আমি 2.3 তার হোল স্কোয়ারটা বের করতে চাই। 2.3 তার হোল স্কোয়ারটা বের করলে পাওয়া যাচ্ছে আর স্কোয়ার মাইনাস 5.29, 0.69। সো আর স্কোয়ার ইকুয়াল টু কত আসছে, প্লাস 0.69। আমরা যদি এটা যোগ করে দিই তো আমরা পেয়ে যাচ্ছি, হ্যাঁ বলো। ও 96, একদম মনে হয় আমরা পাচ্ছি 6.25। সো আর এর মান হচ্ছে 2.5 আসছে। তাহলে 2.5 ডেসিমিটার হচ্ছে অন্তব্যাস, বহির্ব্যাস। তাহলে ব্যাসার্ধটা কত, বহির্ব্যাসটা কত, ব্যাসার্ধটা আমরা পেয়ে গেছি 2 গুণ 2.5 মানে 5 ডেসিমিটার। ওকে, তোমরা 1 মিনিটের মধ্যে লগ আউট হয়ে যাবে। লগ আউট হওয়ার পরে লগ ইন করো। লগ ইন করার পরে আমি 16 দাগের অঙ্কে, ওরা 14 দাগের অঙ্ক করলাম, 15 দাগের অঙ্কে যাব। ওকে, সো তোমরা লগ আউট হওয়ার পরে লগ ইন করো সেম আইডি পাসওয়ার্ড দিয়ে। তো দাগ নাম্বার 15, দাগ নাম্বার 15 বলছে একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা, এক সেকেন্ড, দাগ নাম্বার 15 বলছে একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ, মানে ব্যাসার্ধ যা উচ্চতা তার ডবল। ওকে, যদি উচ্চতা 6 গুণ হতো তাহলে চোঙের আয়তন হতো 539 ঘন ডেসিমিটার, বেশি হতো। সেক্ষেত্রে চোঙটার উচ্চতা কত আমাদেরকে হিসাব করতে হবে। তো আমরা আমাদের বোর্ডে চলে যাই।
সো দাগ নাম্বার হচ্ছে 15। সো আমরা প্রথমে ধরে নিচ্ছি চোঙটার ব্যাসার্ধ, ধরি চোঙের ব্যাসার্ধ হচ্ছে 8 ডেসিমিটার, 8 ডেসিমিটার, এবং উচ্চতাও ধরে নিচ্ছি চোঙটার উচ্চতা এইচ ডেসিমিটার। ঠিক আছে। সো চোঙটার আয়তন কত হবে? চোঙটার আয়তন হবে পাই, সরি আমরা এইচ নেব না, আমাদেরকে প্রশ্নে দিয়ে দিয়েছে ব্যাসার্ধের ডবল হচ্ছে উচ্চতা। সো 2r নিই, ব্যাসার্ধ যদি আর হয় উচ্চতা তার ডবল, তাহলে 2r নেব, এইচ ইকাল টু 2r, তাহলে পাই আর স্কোয়ার, এইচ এর জায়গায় 2r, মানে আলটিমেটলি 2 পাই আর কিউব ঘন ডেসিমি হলো আয়তন। এখন যদি চোঙটার উচ্চতা যদি 6 গুণ হতো, তাহলে চোঙটার উচ্চতা যদি 6 গুণ হতো, চোঙের উচ্চতা যদি 6 গুণ হতো, তাহলে কত হতো? 6r হতো। ডেসিমিটার হলে চোঙের উচ্চতা 6r ডেসিমিটার হলে, 6r ডেসিমিটার যদি হতো, তাহলে চোঙের আয়তন কত হতো? চোঙের আয়তন হতো পাই আর স্কোয়ার ইন্টু 6r, তাহলে কত আসছে? 6 পাই আর কিউব, 6 পাই আর কিউব ঘন ডেসিমিটার, এটা হতো। তাহলে এখন প্রশ্নানুযায়ী আমাদেরকে কি বলছে? 6 পাই আর কিউবটা বেশি 2 পাই আর কিউবের থেকে। কত বেশি? না দেখো তোমাদের প্রশ্নে দেওয়া রয়েছে 539 ঘন ডেসিমিটার বেশি। তো তার মানে 2 পাই আর কিউবের সঙ্গে 539 যোগ করলে 6 পাই আর কিউব পেয়ে যাব। তো আমরা এপাশে নিয়ে আসছি 6 পাই আর কিউব মাইনাস 2 পাই আর কিউব ইকুয়াল টু 539, তাহলে বিয়োগ করলে 4 পাই আর কিউব 539। ওকে, সো আমি পাইয়ের মান 4 গুণ 22 7 ইন্টু আর কিউব 539। সো আর কিউব কত বেরোচ্ছে? 539 গুণ 7 বাই 4 গুণ 22। ওকে, সো 22 দিয়ে আমরা যদি এটাকে কাটাকুটি করি, 22 11 দিয়ে কাটলে 2, এটা 11 দিয়ে কাটলে 4 11 44, 9 11 99। সো আর কিউব সমান সমান আসছে, উপরে 49কে ভাঙলে 7 গুণ 7 গুণ 7, আর নিচে 4কে ভাঙলে 2 গুণ 2, আর আরেকটা 2 রয়েছে। সো তিনটের জন্য একটা আসবে 7/2, এত ডেসিমিটার। আমাদেরকে কি বের করতে দিয়েছিল? আমাদেরকে ওই চোঙটার উচ্চতা বের করতে দিয়েছিল। আমরা বের করেছি কি না, আমরা বের করেছি হচ্ছে ব্যাসার্ধ। তাহলে উচ্চতা হচ্ছে এইচ, যদি আমরা লিখি সেটা কত দেখতে পাচ্ছি 2r। সো তাহলে এটা 2r, মানে 2 গুণ 7/2, তার মানে 7 ডেসিমিটার। 7 ডেসিমিটার হচ্ছে উচ্চতা। ওকে, তো আমরা পেয়ে গেলাম চোঙটার উচ্চতা 7 ডেসিমিটার। আমরা 15 দাগের অঙ্কটাও কমপ্লিট করে ফেললাম। এবার আমরা যাব 16 দাগের অঙ্কে। সো দাগ নাম্বার 16। দাগ নাম্বার 16 ফায়ার ব্রিগেডের একটা অঙ্ক দেখতে পাচ্ছি। ফায়ার ব্রিগেডের কোনো একটি দল একটি জল ভর্তি একটি জল ভর্তি লম্ববৃত্তাকার ট্যাঙ্কারের, ফায়ার ব্রিগেডের যে গাড়িগুলো থাকে ওর ভিতরে দেখবে জলের একটা ট্যাঙ্ক থাকে। ওই ট্যাঙ্কটা লম্ববৃত্তাকার ট্যাঙ্ক হয়। ট্যাঙ্কারের জল 2 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসের 3টে হোস পাইপ দিয়ে মিনিটে 420 মিটার, আবার সেই মিটার বেগে, মিনিটে এত মিটার বেগে, তার মানে আমরা এটাকে উচ্চতা হিসাবে ধরবো। আমরা একটু আগে একটা অঙ্ক করেছিলাম, কত দাগ? এই যে 13 দাগ। 13 দাগেও দেখো, 13 দাগ না, আমরা করেছিলাম 11 দাগ। 11 দাগের অঙ্কে দেখো এই যে 200 মিনিটে 225 মিটার বেগে, এটাকে আমরা উচ্চতা হিসেবে ধরেছিলাম। তো ঠিক 16 দাগের অঙ্কেও কিন্তু আমরা 420 মিটার বেগে যেটা রয়েছে এটাকে আমরা উচ্চতা হিসেবে ধরবো। ঢেলে 40 মিনিটে আগুন লেবালো। যদি ট্যাঙ্কারের ব্যাসটা দিয়ে দিয়েছে 2.8 মিটার, দৈর্ঘ্যটা দিয়ে দিয়েছে 6 মিটার, তাহলে আগুন লেবাতে কতটা জল খরচ হলো?
ট্যাঙ্কারে আর কতটা জল রয়েছে এখনো, এটা আমাদেরকে হিসাব করতে হবে। ওকে, সো আমরা চলে যাই আমাদের বোর্ডে। সো প্রথমত যে ট্যাঙ্কারটা দিয়েছে, যে ট্যাঙ্কারটা মানে জলটা যে ট্যাঙ্কারের ভিতরে রয়েছে, সেই ট্যাঙ্কারটার আয়তনটা আমরা বের করতে চাইছি। ওকে, সো সেই ট্যাঙ্কারটার দৈর্ঘ্যটা দিয়ে দিয়েছে, দেখো দৈর্ঘ্য হচ্ছে 6 মিটার, মানে এটাই আমাদের উচ্চতা হিসেবে কাজ করবে। এবং ব্যাস দিয়েছে, আমরা সেখান থেকে ব্যাসার্ধটা বের করে নিতে পারি। টোটাল ব্যাসটা দিয়েছে 2.8 মিটার। ওকে, সো আমরা যে অঙ্কটা করছি, অঙ্কের দাগ নাম্বার হচ্ছে 16। সো ট্যাঙ্কারের যে জল রয়েছে যতটা, সেটা বের করার জন্যে ট্যাঙ্কারের দৈর্ঘ্য কত? 6 মিটার। ট্যাঙ্কারের ব্যাসার্ধ যদি বের করতে চাই, সেটা 2.8কে 2 দিয়ে ভাগ করতে হবে আমাদেরকে, তাহলে আমরা পাবো 1.4 মিটার। তাহলে ট্যাঙ্কারে জলের আয়তন কত? পাই আর স্কোয়ার এইচ। এটাই তো আমাদের এইচ, এটাই তো আমাদের আর। সো পাই 1.4 এর হোল স্কোয়ার ইন্টু এইচ এর মান হচ্ছে 6। পাই ইন্টু 1.4 এর হোল স্কোয়ার ইন্টু এইচ এর মান হচ্ছে 6। সো আমরা যদি একটা জিনিস লক্ষ্য করি, সবটাই আমাদের রয়েছে সেন্টিমিটারে। আমরা যদি মিটারে, আমরা যদি এই ক্যালকুলেশনটা করি, মানে পায়ের মানটা এখানে আমাদেরকে বসাতে হবে, কারণ এখানে বিয়োগ টিয়োগ করার একটা ব্যাপার আছে। সো 22/7 ইন্টু 1.4 ইন্টু 1.4 ইন্টু 6, সো এটা দিয়ে কাটাকাটি করলে 0.2। সো আমরা 2 গুণ 0.2 গুণ 1.4 গুণ 6 এত ঘন মিটার পাচ্ছি। ঘন মিটার থেকে আমি যদি ঘন ডেসিমিটারে নিয়ে যেতে চাই, তাহলে আমাকে 1000 দিয়ে গুণ করতে হবে। ওকে, গুণ 1000 ঘন ডেসিমিটার। তো সেক্ষেত্রে পয়েন্টগুলো উঠে যাবে, 22 গুণ 2 গুণ 14, তবু একটা শূন্য থাকবে, সেই শূন্যটা আমি 60-এর সঙ্গে নিয়ে নিলাম। এত ঘন ডেসিমিটার। এই গুণটা যদি আমরা করি, তাহলে আমাদের যেটা আসবে 36960 ঘন ডেসিমিটার। এটা কি? এটা হচ্ছে ওই ট্যাঙ্কারটার ভিতরে যতটা জল ধরে, সেই জল কতটা জল আছে সেটা আমরা বের করে ফেললাম। এখন আমরা দেখতে চাইবো ওই ট্যাঙ্কারটা দিয়ে যে আগুনটা লেবানো হলো, সেটা লেবাতে কতটা জল লেগেছে। যতটা জল লেগেছে ততটা জলকে আমরা বাদ দিয়ে দেবো। বাদ দিয়ে দিলে আমরা পেয়ে যাব যে আমাদের ওই ট্যাঙ্কারটার ভিতরে কতটা জল পড়ে আছে। ওকে, সো আমি চলে যাচ্ছি পরের বোর্ডে, গিয়ে আমরা পাইপের ক্যালকুলেশনগুলো করি। ঠিক আছে, সো একটা হোস পাইপ, একটা পাইপ, সেই পাইপটার আমি বলেছি দৈর্ঘ্য ধরবো, ওই যে বেগটা দেওয়া থাকবে, তো এখানে দেখো বেগ দেওয়া রয়েছে 420 মিটার পার মিনিট। তাহলে আমরা এটাকেই অ্যাজ এ দৈর্ঘ্য বা উচ্চতা ধরবো। তাহলে হোস পাইপের উচ্চতা বা দৈর্ঘ্য যাই বলি, 420 মিটার আমরা আপাতত ধরছি। ঠিক আছে, এবার আমি মিটারটাকে ডেসিমিটারে নিয়ে যেতে পারি, কারণ আমরা টোটাল অঙ্কটা ডেসিমিটারে করছি। তাহলে সেক্ষেত্রে একটা 10 দিয়ে গুণ হবে, 4200 ডেসিমিটার। এবার আমরা কি করব, ওই হোস পাইপগুলোর দেখো ব্যাস দেওয়া রয়েছে, ব্যাস মানে কিন্তু এই পুরোটা। তাহলে হোস পাইপের ব্যাস কতটা দেওয়া আছে? 2 সেমি দেওয়া আছে, দেখো। তাহলে হোস পাইপের ব্যাসার্ধ কত হবে? 2কে 2 দিয়ে ভাগ, তাহলে 1 সেমি হবে। আমরা সেন্টিমিটারে অঙ্ক করছি না, আমরা
অঙ্ক করছি ডেসিমিটারে, তাহলে 1কে সেন্টিমিটার থেকে ডেসিমিটারে আসতে গেলে 10 দিয়ে ভাগ করতে হয়, এত ডেসিমিটার। আমরা হোস পাইপ সম্পর্কিত ডিটেলসগুলো বের করে দিলাম। এবার আমরা বের করব হোস পাইপের আয়তন। এই আয়তন মানে কি হচ্ছে, কিন্তু হোস পাইপের ভিতর দিয়ে 1 মিনিটে যাওয়া জলের আয়তন, 1 মিনিটে যাওয়া জলের আয়তন। সো হোস পাইপটার ভিতর দিয়ে 1 মিনিটে কতটা জল যাচ্ছে সেটা বের করার জন্য আমরা ওই পাই ইন্টু আর স্কোয়ার, আর মানে এখানে হচ্ছে 1/10 তার হোল স্কোয়ার, আর এইচ মানে হচ্ছে 442, সো 22/7 ইন্টু 4200 বাই 100, খুব ইজি ক্যালকুলেশন, 642। সো এটাকে যদি আমরা 6 দিয়ে গুণ করি আমরা দেখতে পাচ্ছি 132 ঘন, 132 ঘন। আর এক সেকেন্ড, সো আমরা নেটওয়ার্ক প্রবলেমের জন্য লগ আউট হয়ে মানে কানেক্টিভিটি ডিসকানেক্ট হয়েছিল। সো আমরা দেখতে পেয়েছিলাম যে ওই যে হোস পাইপটা, সেই হোস পাইপটার যে জলে, হোস পাইপটার ভিতর দিয়ে যে পরিমাণ জল যাচ্ছে, আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে তো? এখন স্পিকার অন করে একটু রিপ্লাই দাও তোমরা, আমার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমরা দেখলাম যে হোস পাইপের ভিতর, হ্যাঁ আগে কানেক্টিভিটি একটু প্রবলেম হয়েছিল, সো এখন অসুবিধা নেই। সো আমরা যেটা করছিলাম যে কি করব, যে আমরা হোস পাইপটার ভিতর দিয়ে যে পরিমাণ 1 মিনিটে জল যাচ্ছে, 1 মিনিটে হোস পাইপের ভিতর দিয়ে যাওয়া জলের আয়তন কত না 132 ঘন ডেসিমিটার। ওকে, সো আমরা দেখেছি যে ফায়ার ব্রিগেড 40 মিনিট ধরে টাইম নিয়ে আগুনটা লিভিয়েছে। সো 40 মিনিট এ হোস পাইপের ভিতর দিয়ে যাওয়া জলের আয়তন কত হবে? এর সঙ্গে 40 গুণ হবে। সো এর সঙ্গে 40 গুণ হলে আলটিমেটলি আমরা যেটা পাবো এত ঘন ডেসিমিটার পাবো। এবার দেখো ওই ফায়ার ব্রিগেডটা 3টে হোস পাইপ ব্যবহার করেছে, এটা একটা হোস পাইপের কথা হলো। তো 3টি হোস পাইপের ভিতর দিয়ে যাওয়া জলের আয়তন, এর সঙ্গে আবার 3 গুণ হবে, 3 গুণ 132 গুণ 40, এই টোটাল গুণটা করে যেটা দাঁড়াচ্ছে 15,840 ঘন ডেসিমিটার। এবার আমি আগে একটা ক্লাসে বলেছিলাম ঘন ডেসিমিটারের সঙ্গে লিটার ইকুয়াল হয়। ওকে, ঘন ডেসিমিটারের সঙ্গে লিটার ইকুয়াল হয়, তাহলে আমরা বলতে পারি এত লিটার। তাহলে ওই ফায়ার ব্রিগেড ওই আগুনটা নেভাতে এত লিটার জল ইউজ করেছে। ওই ফায়ার ব্রিগেডের যে ট্যাঙ্কারটা ছিল, সেই ট্যাঙ্কারের ভিতরে কতটা জল ছিল? ট্যাঙ্কারে জলের আয়তন, ট্যাঙ্কারে জলের আয়তন আমরা একটু আগে বের করেছিলাম, সেটা বেরিয়েছিল 36960
এত ঘন ডেসিমিটার বেরিয়েছিল, এটাকে আমরা এবার লিটারে লিখে দিচ্ছি, কারণ আমরা জানি ঘন ডেসিমিটার, 1 ঘন ডেসিমিটার আর 1 লিটার সমান হয়, সো এত লিটার। আর আগুন লেভাতে জল খরচ হয়েছে, আগুন নেভাতে জল খরচ হয়েছে 15840 লিটার। তাহলে ট্যাঙ্কারে জল ধরছে কতটা, ট্যাঙ্কারে জল পড়ে রয়েছে কতটা, অতএব আগুন নেভানোর পর জল রয়েছে 36960 থেকে 15840, এটাকে বাদ দাও, বলো বাদ দিয়ে কত আসছে, এত লিটার হবে ট্যাঙ্কারে জল রয়েছে। আমাদের কাছে দুটো প্রশ্ন করেছিল, এক হচ্ছে আগুন লেভাতে জল কতটা খরচ হয়েছে, বাদ দিয়ে আমাকে এই স্পিকার অন করে বলবে। সো আগুন লেভাতে জল খরচ হয়েছে এতটা, এবং ট্যাঙ্কারে আর কতটা জল পড়ে রয়েছে, ট্যাঙ্কারে এখানে যে উত্তরটা আসবে সেটা জল পড়ে রয়েছে। এই দুটো উত্তরমালায় দেখবে উত্তর হিসাবে রয়েছে। সো বলো বিয়োগ করে কত আসছে। কুড়ি। 21120, 2112 21120 লিটার। সো এটা হলো আগুন লেভানোর পরে যতটা জল পড়ে রয়েছে। এই দুটো উত্তর আমরা উত্তরমালায় দেখতে পাবো রয়েছে। ওকে, সো আমরা অলরেডি 16 দাগের অঙ্কটা কমপ্লিট করে ফেললাম। এবার আমরা 17 দাগের অঙ্কে চলে যাব। সো দাগ নাম্বার 17, দাগ নাম্বার 17 একটা মানে বাড়ি বানানোর একটা প্রবলেম। 17.5 মিটার সেন্টিমিটার ব্যাসের 4টি লম্ববৃত্তাকার ঢালাই পিলার, ঠিক আছে, গোল পিলার, যে গোল গোল টাইপসের পিলার হয় না, বাড়িতে দেখবো অনেক সময় বাড়ির সামনে গেট টেট করার সময় বানানো হয়। সো সেই যে গোল পিলারগুলো, ওই পিলার এরকম 4টে পিলার, যে পিলারগুলোর ব্যাস হচ্ছে 17.5 সেন্টিমিটার, এবং ওই পিলারটার চারিপাশে 3.5 সেন্টিমিটার পুরো বালি সিমেন্ট দিয়ে প্লাস্টার করতে হবে, ঠিক আছে, ওই পিলারটাকে প্লাস্টার করতে হবে। তো এখন প্রতিটা পিলার যদি 3 মিটার লম্বা হয়, পিলারটা কতটা লম্বা সেটা দিয়ে দিয়েছে, প্রতিটা পিলারের ব্যাস দিয়ে দিয়েছে, তাহলে কত ঘন ডেসিমিটার মশলা লাগবে, এটা আমাদের ফার্স্ট কাজ। সো আমরা প্রথমত কতটা মশলা লাগবে সেটা বের করার চেষ্টা করি। সো আমরা চলে যাচ্ছি দাগ নাম্বার 17-তে, দাগ নাম্বার 17, এক সেকেন্ড। সো আমি একটা পিলার ড্র করব, একটা লম্ববৃত্তাকার চোঙ টাইপসের হয়। এই পিলারটার, পিলারটা রয়েছে, এটা একটু বেঁকে টেকে গেল, যাই হোক, এই পিলারটার দৈর্ঘ্যটা আমাদের দেখো দিয়ে দিয়েছে, প্রতিটা পিলার 3 মিটার লম্বা। ওকে, 3 মিটার লম্বা। আচ্ছা, একটা জিনিস লক্ষ্য করো, 1 নম্বর প্রশ্নে উত্তর চেয়েছে ডেসিমিটারে, কত ঘন ডেসিমিটার মশলা লাগবে। তাহলে আমরা সবার সবচেয়ে ভালো কাজ হচ্ছে এই অঙ্কটাকে প্রথমেই ডেসিমিটারে নিয়ে যাওয়া। সো 3কে যদি ডেসিমিটারে নিয়ে যাই তাহলে আমরা কত পাবো, 30 ডেসিমিটার। আচ্ছা, এই পিলারগুলোর ব্যাস দিয়ে দিয়েছে, পিলারগুলোর ব্যাস মানে এই পুরোটা ব্যাসটা কত, 17.5 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধটা কত হবে, আমরা সেগুলো বের করে নিই। আমরা দাগ নাম্বার 17, আমরা প্রথমে পিলারের উচ্চতা পাচ্ছি 30 ডেসিমিটার, পিলারের ব্যাস পাচ্ছি 17.5 সেন্টিমিটার, এবং ব্যাসার্ধ পাচ্ছি, এইটাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, সো যেটা আসবে, আমি আর ভাগে যাচ্ছি না কারণ ভাগে গেলে আবার বড় হয়ে যাবে। সো এত সেন্টিমিটার, সেন্টিমিটারে আমরা অঙ্ক করতে চাইছি না। শুনতে পেলাম না কোশ্চেনটা, বলো। হ্যাঁ, এই তো আনলাম, ব্যাসটাকে ডেসিমিটারে না নিয়ে গিয়ে একবারে ব্যাসার্ধটাকে ডেসিমিটারে নিয়ে গেলাম, কারণ ব্যাসটা আমরা অঙ্ক করার কাজে ব্যবহার করি না,
সো ব্যাসটাকে ডেসিমিটারে নিয়ে যেতে গেলে ওকে আবার 10 দিয়ে ভাগ করতে হতো, সেটা আমি না করে একবারে ব্যাসার্ধটাকে ডেসিমিটারে নিয়ে চলে গেলাম। ওকে, সো বাই 20 আসছে, 17.5 বাই 20 ডেসিমিটার এত আসছে। এখন আমরা এবার এই পিলারটার আয়তন কত, তাহলে একটি পিলারের আয়তন, একটি পিলারের আয়তন, একটা পিলারের আয়তন কীভাবে বের করবো, পাই আর স্কোয়ার এইচ। সো পায়ের মান আমরা একটা পিলারের যেহেতু আয়তনটা আমাদেরকে বের করতে হবে, সো আমি আপাতত মানগুলো বসিয়ে রাখছি। 22/7 ইন্টু আর হচ্ছে 17.5 বাই 20 তার হোল স্কোয়ার, আর এইচ হচ্ছে 30। এরকম পিলার আমাদের কটা রয়েছে, এরকম পিলার আমাদের রয়েছে 4টে। সো আমি একটা দিয়ে আগে হিসাব করি। এবার দেখো এর উপরে প্লাস্টার করা হবে, প্লাস্টার করা হলে জিনিসটা একটু মোটা হয়ে যাবে। সো জিনিসটা যখন মোটা হবে তখন তার ব্যাসার্ধটা, প্লাস্টারটা কতটা করা হচ্ছে, প্লাস্টারটা করা হচ্ছে দেখো ওই 3.5 ডেসিমিটার সেন্টিমিটার প্লাস্টার করা হচ্ছে। মানে ধরো এই ব্যাসার্ধটা আমি পিলারটার একদম মাথাটা দেখানোর চেষ্টা করছি, এইটা হচ্ছে ব্যাসার্ধ, এই ব্যাসার্ধটা রয়েছে অলরেডি আমাদের এত, এইটা হচ্ছে ব্যাসার্ধ, তার সঙ্গে আরও একটু একটু করে প্লাস্টার যোগ হচ্ছে। সো আলটিমেটলি প্লাস্টার করার পরে এরকম একটু করে বেড়ে যাবে। সো বেড়ে কতটা বেড়েছে, প্লাস্টার কতটা করেছে, 3.5 সেন্টিমিটার প্লাস্টার করেছে। সো তার মানে প্লাস্টার করার পরে পিলারটার ব্যাসার্ধ কত হবে, প্লাস্টার করার পর পিলারের ব্যাসার্ধ, আগে ব্যাসার্ধ ছিল 17.5 বাই 20, তার সঙ্গে 3 এত ডেসিমিটারে ছিল 3.5 সেন্টিমিটার, এটাকেও ডেসিমিটারে নিয়ে যেতে হবে। সো এটাকে আবার 10 দিয়ে ভাগ। ওকে, সো এই আসছে আমাদের নতুন যে পিলারটা, সেই পিলারের টা হবে এত। তো এখানে আমি যদি 20কে লসাগু করি, সো 17.5 যোগ 7 হবে, সো তার মানে 24.5 বাই 20। ওকে, এত ডেসিমিটার হবে প্লাস্টার করার পরে এই পিলারটার ব্যাসার্ধ। ঠিক আছে, এখন আমি পেজ সেভ করছি। প্লাস্টার করার পরে একটা পিলারের আয়তন কত হয়ে যাবে, প্লাস্টার করার পর একটি পিলারের আয়তন, পাই আর স্কোয়ার এইচ, পায়ের মান 22/7, আর একটু আগেই বের করলাম আমি 24.5 বাই 20 তার হোল স্কোয়ার ইন্টু উচ্চতার, প্লাস্টার করলে তো আর পিলারের উচ্চতা বেড়ে যাবে না, উচ্চতা যা প্লাস্টার করলে উচ্চতা সেম থাকবে, ব্যাসার্ধটা বেড়ে যাবে, সো ব্যাসটা বেড়ে যাবে। সো 30-30ই থাকবে, এত ঘন ডেসিমিটার। তাহলে এখন মশলা কতটা, এই মোটা হওয়া পিলার থেকে যদি আমরা আগের পিলারটা বাদ দিই তাহলে এই মশলা, অতএব একটি পিলারের জন্য মশলা লাগবে কত, এই 22/7 ইন্টু 24.5 বাই 20 তার হোল স্কোয়ার ইন্টু 30 থেকে আমরা বাদ দেব 22/7 ইন্টু 17.5 বাই 20 তার হোল স্কোয়ার ইন্টু 30। ওকে, সো 22/7 ইন্টু 30, ব্র্যাকেটে চলে আসছে, কমন নিয়ে নিলাম ওটাকে, 24.5 বাই 20 তার হোল স্কোয়ার মাইনাস 17.5 বাই 20 তার হোল স্কোয়ার। ওকে, সো 22 গুণ 30 বাই 7, আমরা এটাকে a প্লাস বি এ মাইনাস বি করতে পারি। তার আগে আমি নিচে দিয়ে একটা 20 স্কোয়ার মানে 400 কমন নিয়ে নিচ্ছি। ওকে, এবার আমি a প্লাস বি মাইনাস বি যদি করি, এটা প্লাস এটা এবং এটা মাইনাস এটা,
ওকে, তো একটা শূন্য কেটে গেল, 22 × 3/428 এই থাকছে, গুণ, আচ্ছা বিয়োগটা করলে কত হয়, বিয়োগটা করলে তো 7 হয়, আর যোগটা করলে কত হয়, যোগটা করলে দেখো আমি গুণটা করলাম, গুণটা না করলে এটা কেটে দিতে পারতাম, যাই হোক সে আমি কেটে দেবো, অবশ্যই নেই এখানে, অসুবিধা নেই। তো যোগটা করলে আসছে 5 আর 5 10 এর 0 হাতে 1, 5 7 আর 8, 8 আর 4 12 2 হাতে 1, যদি আমি ভুল করি বলবে, 2 আর 2 4 42 এই আসছে। সো এটা 40, দশমিকের পরে শূন্য এমনিই কেটে যায়। সো 4 2 দিয়ে কাটলে 20, 2 দিয়ে কাটলে 21, 2 দিয়ে কাটলে 10, 2 দিয়ে কাটলে 11 এই আসছে। তো আমরা দেখতে পাচ্ছি 11 × 3 × 21/10 এত আসলো একটা পিলারের জন্য মশলা কতটা লাগছে। ওকে, সো আমরা কিছু কি বলবে? স্পিকার অন করেছো কেউ? নইলে স্পিকারটা অফ করো। সহেলি, সহেলি স্পিকার যদি কোনো প্রশ্ন করার থাকে তখনই অন করবে, নইলে কিন্তু বাকিদেরও ডিস্টার্ব হবে। সো আমরা এটাকে 11 × 3 × 21 যদি তোমরা এই গুণটা করো তাহলে দেখতে পাবে আসবে কত আসবে, 693/10। সো 69.3 এত ঘন ডেসিমিটার, এত ঘন ডেসিমিটার হচ্ছে ওই একটা পিলারের জন্য মশলা লাগছে। তাহলে এখন আমরা পিলার আমাদের কটা রয়েছে, 4টে পিলার। সো সুতরাং 4টে পিলারের জন্য কতটা মশলা লাগবে, 4টি পিলারের জন্যে মশলা লাগবে 4 × 69.3 এত, এটাকে 4 দিয়ে গুণ করলে আসছে 277.2 ঘন ডেসিমিটার, এতটা মশলা লাগবে। তাহলে আমাদের 1 নম্বর প্রশ্ন যেটা ছিল যে 4টে পিলার প্লাস্টার করতে কতটা মশলা লাগবে সেটা কিন্তু আমরা বের করে ফেললাম। ওকে, এবার আমি আবার বইয়ে চলে যাব একটু। প্লাস্টার এর মশলা তৈরি করতে 2 নম্বর প্রশ্ন দেখো, প্লাস্টারের মশলা তৈরি করতে যদি 4:1 অনুপাতে বালি সিমেন্ট মেশানো হয়, মানে 4 ভাগ বালির সঙ্গে 1 ভাগ সিমেন্ট মেশানো হয়, তবে কত ঘন ডেসিমিটার সিমেন্ট প্রয়োজন, কত ঘন ডেসিমিটার বালি প্রয়োজন। এটা আমাদের সেই ক্লাস 9-এর একটা মিশ্রণের, ক্লাস 9 না 8-এ মনে হয় আমরা মিশ্রণ করেছি, সেই একটা মিশ্রণের অঙ্ক। সো সেকেন্ড পার্ট, বালি ইস টু সিমেন্ট, তোমরা উত্তরগুলো মেলাবে কিন্তু, হ্যাঁ যদি না মেলে আমাকে বলবে। কত দিয়েছে, 4:1, আনুপাতিক যোগফল কত হয়, 4 + 1 দ্যাট ইজ 5। অতএব সিমেন্টের পরিমাণ, সিমেন্টের পরিমাণ কত হবে, নিচে 5, উপরে সিমেন্ট 1, এবং টোটাল আয়তন হচ্ছে 277.2। এটাকে ক্যালকুলেট করলে আসছে 55.44 ঘন ডেসিমিটার, ডেসিমিটার। ওকে, সো আমাকে এইটা বের করতে দিয়েছিল, এটা আরেকটা উত্তর। আমি তবু এখানে বালির পরিমাণটাও বের করে দিচ্ছি, আমরা বালির পরিমাণও বের করতে পারি। বালির পরিমাণ সেটা হবে কত, 4/5, 277.2। এটাকে ক্যালকুলেট করলে কত আসবে দেখা যাক। 277.2কে আমরা তার সঙ্গে 4 গুণ করব, 4 গুণ করলে যা আসবে তাকে 5 দিয়ে ভাগ করব। সো আমরা দেখতে পাচ্ছি এরকম আসবে আমাদের। তোমরা এটা এই গুণ ভাগ কিন্তু বারবার বলছি এই অঙ্কগুলো করার সময়, যেমন ওই আমরা আর এক রকমের অঙ্ক করেছিলাম যেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ বা সমহার বৃদ্ধি, সেখানেও দেখেছিলাম একটা বড় বড় গুণ ভাগ আসছিল। এই অঙ্কগুলো করার সময় কিন্তু বড় বড় গুণ ভাগ আসছে। সো একটা জিনিস মাথায় রাখবে যে এই গুণ ভাগগুলো কিন্তু তোমাকে পরীক্ষার সময় নিজে হাতে করতে হবে, তুমি কিন্তু ক্যালকুলেটর পাবে না। ওকে, সো ক্যালকুলেটারে বাড়িতে অভ্যাস করো না, নিজে হাতে বাড়িতে কিন্তু অভ্যাস করো, নইলে কিন্তু পরীক্ষার সময় অঙ্ক উত্তর না বের করে রেখে চলে আসতে হবে। ঠিক আছে, এই গুণ ভাগ
তোমাকে কিন্তু পরীক্ষার সময় নিজে হাতে করতে হবে। তো এখন আমরা চলে যাবো আমাদের পরবর্তী অঙ্ক, দাগ নাম্বার 18, এবং এটাই মনে হচ্ছে আমাদের শেষ অঙ্ক। যদি কোনোটা বাকি থেকে থাকে আমাকে বলবে, আমি সেটা বলে দেবো। সো দাগ নাম্বার 18 বলছে একটি লম্ববৃত্তাকার চোঙের লম্ববৃত্তাকার ফাঁপা চোঙ মানে বহির্ব্যাস অন্তর্ব্যাস রয়েছে। সো বহির্ব্যাস অন্তর্ব্যাস আমাদেরকে দিয়েছে 16 আর 12। 16 সেন্টিমিটার হচ্ছে বহির্ব্যাস, অন্তর্ব্যাস হচ্ছে 12 সেন্টিমিটার। চোঙটির উচ্চতা দিয়ে দিয়েছে 36, ব্যাস দিয়েছে কিন্তু ব্যাসার্ধ না, 36 সেন্টিমিটার উচ্চতা। চোঙটিকে গলিয়ে 2 ডেসিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট 6 সেন্টিমিটার 2 সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাস এবং 6 সেন্টিমিটার দৈর্ঘ্যের কতগুলো নিরেট চোঙ বানানো যাবে। সো আমাদের প্রথমে ফাঁপা চোঙটাকে নিয়ে ভাবতে হবে। সো দাগ নাম্বার 18, দাগ নাম্বার 18 যে ফাঁপা চোঙটা, সেই ফাঁপা চোঙের বহির্ব্যাস কত দিয়েছে? বহির্ব্যাস দিয়েছে 16। তাহলে ফাঁপা চোঙের বহির্ব্যাসার্ধ কত হবে? 8 হবে। ফাঁপা চোঙের অন্তর্ব্যাস কত দিয়েছে? অন্তর্ব্যাস দিয়েছে 12। তাহলে ফাঁপা চোঙের অন্তঃব্যাসার্ধ কত হবে? 6 হবে। ওকে, ফাঁপা চোঙটার উচ্চতা কত দিয়েছে? উচ্চতাকে আমরা উচ্চতা দিয়েছে 36। এবার আমি একটা কাজ করি, এটাকে আমি R1 নাম দিচ্ছি, এটাকে আমি R2 নাম দিচ্ছি। দেখবে তোমাদের বইয়ে এরকমভাবে একটা সূত্রও বলা আছে, সেটা আমি মনে হয় বলেও ছিলাম একদিন। এটাকে H নাম দিলাম। তো এই ফাঁপা চোঙটার আয়তন কিন্তু আমরা ইজিলি বের করতে পারি। ফাঁপা চোঙের আয়তন কত হচ্ছে? ফাঁপা চোঙের আয়তন আসছে, কি হবে ফর্মুলাটা? পাই R1 স্কোয়ার মাইনাস R2 স্কোয়ার, বহির্ব্যাসার্ধের স্কোয়ার মাইনাস অন্তঃব্যাসার্ধের স্কোয়ার ইন্টু H। সো আমরা এখানে জাস্ট মানটা বসাবো। মানটা ঠিক আছে, এখন পাই রেখে দিচ্ছি। R1 স্কোয়ারের জায়গায় বসাচ্ছি 8-এর স্কোয়ার, 6-এর স্কোয়ার ইন্টু 36। আমি জাস্ট এই ভিতরটা ক্যালকুলেশন করছি, কোনো গুণ করব না। 8 প্লাস 6, 8 মাইনাস 6 গুণ 36। সো 8 6 6 12 আর 2 14, পাই গুণ 14 গুণ 2। আমি এও গুণ করব না, এইভাবে রেখে দিচ্ছি এত ঘন সেমি। এবার যে ছোট ছোট চোঙগুলোর কথা বলেছে, নিরেট চোঙ, সেই নিরেট চোঙের ব্যাসার্ধ দিয়েছে না ব্যাস দিয়েছে? ব্যাস কত দিয়েছে? 2 সেমি দিয়েছে। তাহলে নিরেট চোঙের ব্যাসার্ধটা কত হবে? 2কে 2 দিয়ে ভাগ, দ্যাট ইজ 1 সেমি। আর ওই নিরেট চোঙটার উচ্চতা দেখো দিয়েছে, 6 সেমি। তাহলে ওই নিরেট চোঙটার আয়তন কত হবে? পাই R স্কোয়ার মানে 1 স্কোয়ার ইন্টু 6 মানে 6 পাই হবে। এত ঘন সেমি। ঠিক আছে, এখন আমরা কতগুলো চোঙ বানাতে পারবো, এরকম ছোট ছোট চোঙ আমরা কতগুলো বানাতে পারবো সেটা আমরা হিসাব করতে চাই। তার জন্য আমি বারবার বলছি, কিন্তু চ্যাপ্টারটা শেষ হতে গেল, কখনো তোমরা পায়ের মান বসাবে না, এই সমস্ত ক্যালকুলেশনে বসাবে না। দেখো একটু বারেই পাই কেটে যাবে। অতএব নির্ণেয় নিরেট চোঙের সংখ্যা কত হবে? উপরে বসাবো বড় আয়তনটাকে আর নিচে বসাবো ছোট আয়তনটাকে। সো দেখো পাই কেটে গেল, 6 দিয়ে 36 কাটলে 6, 14 গুণ 12, সো কত আসছে? 168টি আসছে। ঠিক আছে, উত্তরটা দেখে নেবে কত আছে। পায়ের মান বসালে কিন্তু দশমিকের দিকে চলে আসবে, সো সেটা কিন্তু আরো মানে বেটার রেজাল্ট আসবে না। আমরা পুরোপুরি 168টা নিরেট চোঙ ওই বড় ফাঁপা চোঙটা থেকে বানাতে পারবো। ঠিক আছে,
দেখো যদি কোনো অসুবিধা থাকে বলো। দিয়া, কোনো অঙ্ক তো বাকি নেই, তাহলে লম্ববৃত্তাকার চোঙ এই চ্যাপ্টারটায় কোনো তোমার প্রবলেম আছে? সহেলির কোনো প্রবলেম আছে? লিপিকার কোনো প্রবলেম আছে? নেহা, সুদীপ্ত, প্রণব, রাতুল? আচ্ছা, শুনতে পেলাম না কি বললি। আচ্ছা, সো আমরা এবার 12 নম্বর চ্যাপ্টারে যাব। 4 1 4 হয়ে গেছে, 4 2 8 হয়ে গেছে, 3 4 12, গোলক। ঠিক আছে, গোলক চ্যাপ্টারে যাব। সো একটা গোলক, গোলকের ইংরেজি নাম হচ্ছে স্ফেয়ার। ঠিক আছে, সো আমি তো এখানে গোলক আঁকতে পারবো না। সো আমাকে মানে একটা বৃত্ত দিয়ে কিন্তু বোঝাতে হবে ব্যাপারটা। ঠিক আছে, সো একটা গোলক, সেই গোলকের একটা মাত্র জিনিস পাই। যেমন আমরা চোঙ যখন পড়লাম, চোঙের কিন্তু আমরা যেমন ব্যাসার্ধ পাই, তেমন কিন্তু আমরা উচ্চতাও পাই। চোঙে কিন্তু আমরা দুটো জিনিস পেয়েছি। গোলকে আমরা একটা জিনিসই পাবো, সেটা হচ্ছে ব্যাসার্ধ। ঠিক আছে, সো গোলকের ক্ষেত্রে আমরা যেটা পাবো সেটা হচ্ছে শুধুমাত্র ব্যাসার্ধ। তাহলে ধরছি এটা কেন্দ্র, কেন্দ্র থেকে এটা ব্যাসার্ধ। ঠিক আছে, সো এই ব্যাসার্ধটার যদি আমরা আর ধরি, তাহলে গোলকের ব্যাসার্ধ যদি আমরা আর ধরি, তাহলে গোলকের আমরা এখান থেকে কতগুলো জিনিস বের করতে পারি। 1 নম্বর, গোলকের ব্যাস, এটা তো আমাদের কোনো অপেক্ষা রাখে না, যে দুগুণ হবে 2r, এটা একক লিখবো আমরা, এটাও একক হবে। আচ্ছা, গোলকের বক্রতলের ক্ষেত্রফল যা হবে সমগ্রতলের ক্ষেত্রফলও তাই হবে। গোলকের বক্রতলের ক্ষেত্রফল বা সমগ্রতলের ক্ষেত্রফল দুটো একই হয়, কারণ গোলকের একটাই তল, সেটা হলো বক্রতল। সেটা কত হয়? সেটা হয় 4πr, 4πr। ঠিক আছে, গোলকের সমগ্রতল এর ক্ষেত্রফল বা বক্রতলের ক্ষেত্রফল যদি আমি বলি, সেটা কত হয় না 4πr, না সরি 4πr², এত বর্গ একক। এবং 3 নম্বর আমরা আরেকটা জিনিস বের করতে পারি, আয়তন। গোলকের আয়তন সেটা হয় 4/3πr³ ঘন একক। ঠিক আছে, এবার আমরা অর্ধগোলকও ডিফাইন করতে পারি। অর্ধগোলক মানে গোলকটার মাঝখান থেকে আমরা কেটে দেবো, সেক্ষেত্রে আয়তনটা অর্ধেক হয়ে যাবে। সেক্ষেত্রে আয়তন কত হয়ে যাবে? 2/3πr³ হয়ে যাবে। এটা হলো অর্ধগোলকের আয়তন ঘন একক। এবং সমগ্রতলে অর্ধগোলকের ক্ষেত্রে বক্রতলের ক্ষেত্রফল এবং সমগ্রতলের ক্ষেত্রফল দুটো আলাদা আলাদা পাওয়া যায়, সেটা আমি পরবর্তী সেশনে গিয়ে বলছি। তোমরা 1 মিনিটের মধ্যে লগ আউট হয়ে যাবে, লগ আউট হওয়ার পরে লগ ইন করো, দেন আমি অর্ধগোলক নিয়ে বলবো। ওকে, সো লগ আউট হওয়ার পরে সেম আইডি পাসওয়ার্ড যেটা দিয়েছি ওটা দিয়ে লগ ইন করো। ঠিক আছে। সো আমরা অর্ধগোলক কত নম্বর পেজে আছে? 179। আচ্ছা,
এদের আগে তো এই হচ্ছে আমাদের অর্ধগোলক এখানে রয়েছে। সো আমি যেটা বলছিলাম যে প্রথমে আমি অর্ধগোলকের অর্ধগোলক যেটা, সে অর্ধগোলক নিয়ে আমি একটু বলবো। অর্ধগোলক অর্ধগোলক বা হেমিস্ফেয়ার বলা হয় অর্ধগোলককে। ওকে, সো সেটা দেখতে এরকম হয়, অর্ধেক গোলকের মতো। সো এর নিচেটা কিন্তু বৃত্তাকার তল থাকবে একটা, মানে আমরা যদি একটা তরমুজকে কেটে দিই, সো এরকম জিনিসটা দেখতে হবে, বাটি, উল্টোনো বাটির মতো। সো এক্ষেত্রে আমরা এর ব্যাসার্ধটা যদি আর হয়, এর ব্যাসার্ধটা যদি আর হয়, যদি এর ব্যাসার্ধ আর একক হয়, ঠিক আছে, সো আমরা এর প্রথমে পাবো ভূমির ক্ষেত্রফল। আমরা ব্যাস বের করতে পারি, ব্যাস হবে 2r একক। দেন আমরা ভূমির ক্ষেত্রফল বের করতে পারি। ভূমিটা কি, এটা বৃত্ত, সো পাই আর স্কোয়ার বর্গ একক আসবে। আচ্ছা, ভূমির পরিধি বের করতে পারি। ভূমির পরিধি, ভূমিটা কি, এটা বৃত্ত, সো তার পরিধি কত হবে, বৃত্তের পরিধির ক্ষেত্রফল 2 পাই আর একক। আচ্ছা, বক্রতলের ক্ষেত্রফল বের করতে পারি। বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলটা কি, একটা মানে পুরো পুরো গোলকটার অর্ধেক, পুরো গোলকটার কত ছিল 4 পাই আর স্কোয়ার, তাহলে অর্ধ গোলকটার কত হবে 2 পাই আর স্কোয়ার হবে। পুরো গোলকটার যদি 4 পাই আর স্কোয়ার হয়, অর্ধ গোলকটার অর্ধেক হবে, এত বর্গ একক। আমরা সমগ্র তলের ক্ষেত্রফল বের করতে পারি। সমগ্র তলের ক্ষেত্রফল, একটা জিনিস লক্ষ্য করো যে অর্ধ গোলকের কিন্তু একটাই তল, বক্রতল। অর্ধগোলকের কিন্তু দুটো তল, একটা সমতল আছে, নিচে যে বৃত্তাকার তলটা, সেই তলটা কিন্তু সমতল, আর একটা বক্রতল রয়েছে। সো আমরা বক্রতলটা নিচ্ছি 2 পাই আর স্কোয়ার, আর সমতলটা আমরা পেয়েছি মানে ভূমির ক্ষেত্রফল যেটা পাই আর স্কোয়ার, আলটিমেটলি যোগ করলে 3 পাই আর স্কোয়ার হয়, এত বর্গ একক। তাহলে এটা হলো অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল। অর্ধগোলকের আয়তন আমরা বের করতে পারি, আমি একটু আগেই বললাম যে টোটাল এর হচ্ছে 4/3 পাই আর কিউব, এটা হবে 2/3 পাই আর কিউব ঘন একক। এই হচ্ছে আমাদের অর্ধগোলকের ডিটেলস। এবার আমাদের যদি ফাঁপা গোলক দেয়, ঠিক আছে, বা ফাঁপা অর্ধগোলক দেয়, সেগুলো কিন্তু আমরা সেম টু সেম ভাবে বের করতে পারবো। দেখা যাক, সাপোজ এটা হচ্ছে একটা গোলক, এবং তার ভিতরে এই যে এই পার্টটা, এটা হচ্ছে ফাঁপা, ঠিক আছে, ভিতরে যে জায়গাটা দেখতে পাচ্ছি এটা ফাঁপা। সো আমরা ব্যাসার্ধ দুটোকে ড্র করে নিই। একটা অন্ত ব্যাসার্ধ পাবো সেন্টার থেকে, এই একটা অন্ত ব্যাসার্ধ, আর একটা বহির ব্যাসার্ধ পাবো সেন্টার থেকে এই বাইরে পর্যন্ত, বহির ব্যাসার্ধ। সো আমরা যেভাবে ওই চোঙের ক্ষেত্রে করেছিলাম, ঠিক সেম লজিকে কিন্তু আমরা এটাও করতে পারবো, ঠিক আছে। সো এর অন্তঃব্যাসার্ধ বহির ব্যাসার্ধের যদি আমি একটা R1 R2 নাম দিয়ে দিই, সো এটা যদি R1 নাম দিই, এটা যদি R2 নাম দিই, তাহলে এই ফাঁপা গোলকের আয়তন কিন্তু আমরা খুব ইজিলি বের করতে পারবো। বাইরের গোলকটার আয়তন মানে বাইরের গোলকটার আয়তন কত, 4/3 পাই আর2 কিউব মাইনাস ভিতরের গোলকটার আয়তন 4/3 পাই আর1 কিউব। ওকে, সো 4/3 পাই যদি আমি কমন নিয়ে নিই, তাহলে আর2 কিউব মাইনাস আর1 কিউব এত ঘন একক হবে। সিমিলারলি আমরা কিন্তু কোন একটা আমাদের ফাঁপা যদি অর্ধগোলক থাকে, তারও কিন্তু আয়তন আমরা বের করতে পারি। এরকম সিমিলার সিমিলার জিনিস আমরা করব, যদি অঙ্কে যখন আসবে সেরকম ভাবে আমরা বানিয়ে নেব। আলটিমেট কথা হচ্ছে এখানে বাইরেরটা থেকে ভিতরটাকে বাদ দেওয়া। ওকে, তো তোমরা আমি এবার একটু বইয়ে যাই। সো অঙ্কগুলো খুবই সোজা, আমি বেসিক জায়গাটা বলে দিলাম।
সো তোমরা অঙ্কগুলো অনেকটাই বাড়িতে করতে পারবে, তবু আমি কয়েকটা এখানে শূন্যস্থানগুলো আগে বলে নিই। সো একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম। একটা ঘনবস্তু, যেটা আমরা এতক্ষণ পর্যন্ত যে কটা ঘনবস্তু নিয়ে পড়ে আসলাম, আমরা প্রথমে পড়লাম ঘনক, তার কটা তল ছিল একটু আমাকে বলো, ঘনকের কটা তল ছিল? ঘনকের কটা তল ছিল? 6টা তল ছিল। ঘনক আয়ত ঘনকের 6টা তল ছিল। আমরা যদি লম্ববৃত্তাকার চোঙের কথা ভাবি, লম্ববৃত্তাকার চোঙের কটা তল ছিল? নিরেট লম্ববৃত্তাকার দুটো না, 3টে তল হবে, একটা বক্রতল আর দুটো সমতল, উপরে একটা সমতল, নিচে একটা সমতল, আর একটা বক্রতল, 3টে তল। আমরা এখন পড়ছি গোলক বা স্ফেয়ার। এই গোলকের কিন্তু একটাই তল, সেটা হচ্ছে বক্রতল। ওকে, আমরা লম্ববৃত্তাকার শঙ্কু পড়বো এরপরে। লম্ববৃত্তাকার শঙ্কু আমাদের এখনো পড়া হয়নি, সেখানেও দেখবো তারও কিন্তু দুটো তল, একটা সমতল একটা বক্রতল। ঠিক আছে, তাহলে একটি, তোমরা খাতায় লিখবে, একটি তল বিশিষ্ট ঘনবস্তুর নাম কিন্তু গোলক হলো। ঠিক আছে, একটি নিরেট অর্ধগোলকের সমতলের সংখ্যা বলো কি হবে? একটা নিরেট অর্ধগোলক, তার সমতলের সংখ্যা কি হবে বলো? একটা নিরেট অর্ধগোলক, তার সমতল কটা লাগে? হ্যাঁ, একটি। কারণ একটা নিরেট অর্ধগোলক, তার নিচে যে তলটা ভূমিতল, সেটাই সমতল হয়। একটি নিরেট অর্ধগোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2r একক হলে সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে? তাহলে একটা নিরেট অর্ধগোলক, এটা ধরো একটা অর্ধগোলক, এই অর্ধগোলকটার ব্যাসার্ধের দৈর্ঘ্য, ব্যাসার্ধ এইটা, এটা 2r, সমগ্র তলের ক্ষেত্রফল। সমগ্র তলের ক্ষেত্রফলের ফর্মুলা একটু আগে আমরা কি শিখে এসেছি? 3πr², আর এর জায়গায় এখানে বসবে 2r, তার হোল স্কোয়ার। সো 3π ইন্টু 4r²। সো 3×4 12πr² আসছে। আমরা দেখতে পাচ্ছি শূন্যস্থানে 12 বসালে 12πr² আছে, তাহলে এখানে কিন্তু 12 বসবে। ওকে, সো আমরা এটাও বের করে ফেললাম। ঠিক আছে, সো আমি এবার একটু উপরে যাচ্ছি, উপরের দিকে সত্য মিথ্যা রয়েছে। একটি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য দ্বিগুণ করলে আয়তন নাকি দ্বিগুণ হয়ে যাবে, এটা কি সত্যি? সো দেখা যাক। আমরা একটা নিরেট গোলক নিলাম, সাপোজ এটা একটা ধরো নিরেট গোলক, যে গোলকটার ব্যাসার্ধের দৈর্ঘ্য আর, তাহলে এর আয়তন কত হয়? 4/3πr³। এবার আমি এই গোলকটার আয়তন, ব্যাসার্ধের দৈর্ঘ্যটাকে ডবল করে দিলাম, 2r করে দিলাম, তাহলে আয়তন কত হয়ে যাবে? 4/3πr×2³। এটাকে আমি একটা নাম দিয়ে রাখছি ভি। তাহলে 4/3π×8r³ হবে না? সো এটা কেমন দেখতে হবে? 8×4/3πr³ মতো দেখতে হবে। তার মানে দেখো এটা তো ভি, তাহলে আমরা এর আয়তনকে কি বলতে পারি? 8v বলতে পারি। সো দেখো আয়তন কিন্তু 8 গুণ হয়ে গেছে, এরা বলেছে দ্বিগুণ হবে, তাহলে এটা ভুল, মিথ্যা। ক্লিয়ার? দেখো যদি কোনো জায়গায় অসুবিধা হয় বলবে কিন্তু। ওইটা ক্লিয়ার করে দিলাম। দুটি অর্ধগোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দিয়ে দিয়েছে 4:9। দুটো অর্ধগোলক রয়েছে, তাদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 4:9। ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত নাকি 2:3 হবে। তাহলে দুটো অর্ধগোলক, এই একটা অর্ধগোলক, এই একটা অর্ধগোলক, এদের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত। আচ্ছা, বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি? 2πr²। তাহলে একটার আমি ব্যাসার্ধ ধরছি r1, আর একটার আমি ব্যাসার্ধ ধরছি r2। ঠিক আছে, তাহলে 2πr1/2πr2², এই যে অনুপাতটা, এটা কত দিয়েছে আমাদেরকে? 4/9 দিয়েছে। 2π কেটে গেল। সো r1²/r2², 4/9কে আমরা কি লিখতে পারি? 2²/3², এটা লিখতে পারি। সো r1/r2 কত আসছে? 2/3। তাহলে r1:r2 কত আসছে? 2:3। ঠিক আছে, সো আমরা দেখতে পাচ্ছি ব্যাসার্ধের অনুপাত 2:3 দেওয়া রয়েছে, তার মানে এটা কিন্তু সত্য। সো আমরা 15 দাগের বি আর সিটা কমপ্লিট করে রাখলাম, সত্য মিথ্যা। আমরা পরের ক্লাস আমি গ্রুপে বলে দেবো কবে হবে, সেই ক্লাসে আমরা যেদিন অঙ্ক করব সেদিন আমরা এই গোলক চ্যাপ্টারের বাকি অঙ্কগুলো, আমাদের এখানে বড় অঙ্ক রয়েছে দেখতে পাচ্ছি 14টা, এবং অঙ্কগুলো খুবই সোজা। তোমরা প্রথম দিকের অঙ্কগুলোকে খুব ইজিলি করতে পারবে, কিন্তু খুব তাড়াতাড়ি করতে পারবে, খুব ইজিলিও করতে পারবে। তো তোমরা বাড়িতে ট্রাই করবে। মোটামুটি 1 থেকে
সাত আট পর্যন্ত তো ট্রাই করবেই, সো ট্রাই করে দেখবে। তারপরে আমি তো করবোই সেগুলো, ঠিক আছে? সো নেক্সট ক্লাস কবে হবে আমি গ্রুপে বলে দেবো। যদি কোনো জায়গায় কোনো রকম অসুবিধা থাকে তো আমাকে বলবে এবার।